দেখো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3 অঙ্কগুলো করাবো। 1 নম্বরের অঙ্ক বলছে, গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4.1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তো এখানে আমাকে বলেছে কি, আমি অঙ্কগুলো করছি, তোমরা ভালো করে বুঝে নিবে। না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি যতটা পারবো চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত কত বলেছে? 4:1। এবার মোট জনসংখ্যা কত বলেছে? মোট জনসংখ্যা 6550 জন। স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহারটা আমরা বের করে নিব। স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার কত হচ্ছে দেখো। স্বাক্ষর লোকের অনুপাতটা কত ছিল? 4। তাহলে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহারটা হবে কত? 4-এর 1-এ কত হয়? 5। তারপরে অক্ষর পরিচয়হীন লোকের অনুপাতটা কত ছিল? 1। তাহলে এটা হয়ে যাবে 1-এর 5। ঠিক আছে, দেখো এটা যোগ করে 4-এর 5 হয়, সেটা নিচে বসবে। তাহলে এবার আমি বের করব, অতএব স্বাক্ষর লোকের সংখ্যা মোট কতজন ছিল? মোট ছিল 6550। তাহলে 6550 ইন্টু স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগের হারটা। তাহলে দেখো 5-1-কে 5, এখানে 5-1-কে 5, 6 করতে 1 বাকি থাকলো, 5-1-কে 5 হয়েছে, 1 বাকি থাকলো। তাহলে 1 বাকি থাকলে এখানে হয় 15, 5-3-এ 15, আবার 5-1-কে 5, একটা শূন্য বসে গেল। এটা গুণ করলে হয় 0, 4-কে 0 দিয়ে গুণ করলে 0, 4-1-কে 4, 3-4-এ 12, 2 হাতে 1, 4-1-কে 4, 5, 5240 জন। আবার অক্ষর লোকের সংখ্যা আমাকে বের করতে হবে। অক্ষর লোকের সংখ্যা, তাহলে মোট লোক সংখ্যা হচ্ছে আমার 6550, তার মধ্যে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহারটা 1-এর 5, তাহলে সেটা গুণ করে দিতে হবে। 5 দিয়ে কাটলে এটা বের হবে 1310। তাহলে 1310-এর সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে 1310। আচ্ছা, অক্ষর লোকের সংখ্যা তাহলে কত বের হলো? 1310 জন। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা আর অক্ষরের লোকের সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে 0-কে 0, 4-এর 5, আর 2 আর 3-এ 5, 5-এর 6। তাহলে টোটাল কিন্তু আমার 6550 জন আসছে। এটা আর এটা যোগ করে দেখবা 6550 জনই আসবে, যেহেতু আমাদের মোট জনসংখ্যাটা 6550 জন দিয়েছে। বুঝতে পেরেছ? তারপরে 2 নম্বর অঙ্ক দেখো, বলছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 এই অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো। তাহলে মোট টাকা আমাদের কত বলেছিল? মোট টাকা 640 টাকা। বিশু ও অপর্ণার টাকার অনুপাতটা বের করে না। দেখো, বিশু ও অপর্ণার টাকার অনুপাতটা কত বলেছিল? 5:3। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 8। তো বিশুর টাকার অনুপাত কত হবে? আনুপাতিক ভাগহারটা, বিশুর হচ্ছে অনুপাতটা 5, তাহলে 5/8। আর অপর্ণার টাকাটা কত হচ্ছে? ওর টাকার অনুপাত 3, তাহলে 3/8। ঠিক আছে, এই দুটোকে যোগ করে নিচে বসাতে হয়। এবার দেখো 640 টাকার মধ্যে তাহলে বিশু কত পাবে? তাহলে 640 ইন্টু কত? বিশুর টাকার আনুপাতিক ভাগহার কত? 5/8। তাহলে এটা কত হবে? 5/8। এটাকে যদি কাটি, 8-1-কে 8, 8-8-এ 64, একটা শূন্য বসিয়ে দাও। তাহলে 5-8-এ 40, কত টাকা পেল?
640 টাকার মধ্যে বিশু পাবে 400। এবার 640 টাকার মধ্যে অপর্ণা কত পাবে? এখানে 640 ইন্টু অপর্ণার টাকার আনুপাতিক ভাগহারটা 3-এর 8, তাহলে 3/8। 8 একে 8, 8 এ 8 64। দেখো একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 3 8 কত হলো 24। 3 8 24, একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 340 টাকা। বিশু পাবে 400 টাকা আর অপর্ণা পাবে কত? 240 টাকা। আচ্ছা, 400 আর 200 যোগ করলে মোট টাকা কত হচ্ছে? 640। আর আমাকে তো মোট টাকার পরিমাণ যেহেতু 640 বলেছে, তাহলে এইভাবে করে নিবে। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। ঠিক আছে, তো দেখে না। দেখো তাহলে লোহা ও কার্বনের অনুপাতটা কত? লোহা ও কার্বনের অনুপাতটা আমার দেওয়া ছিল 49:1। তাহলে লোহার আনুপাতিক ভাগহারটা এখানে কত হবে? দেখো 49 আর 1 যোগ করলে কত হয়? 50। তাহলে এর আনুপাতিক ভাগ হবে 49/50। ঠিক আছে, আর কার্বনের আনুপাতিক ভাগ কত হবে? কার্বনের অনুপাত কোনটা? 1, তাহলে কার্বনের আনুপাতিক ভাগটা হবে 1/50। ঠিক আছে, এবার আমাকে এখানে শুধু জানতে চেয়েছে যে লোহা কত কুইন্টাল আছে, 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে, মানে আমাকে কার্বনটা বের না করলেও হবে। তো শুধু আমি লিখেছি যে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে। তাহলে 250-র মধ্যে লোহার আনুপাতিক ভাগহার কত? 49/50। তাহলে 49/50, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 5 একে 5, 5 5 25। তাহলে 5কে যদি 49 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 245 কুইন্টাল। বুঝতে পেরেছ? তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে কত? 245 কুইন্টাল। নেক্সট দেখো 4 নম্বর, বলছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা, এই যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত বলেছে 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? এই যে আরও 3 জন বলেছে না, এগুলো পরে ভাববা। আগে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রর সংখ্যাটা কত, আমি 1 2 3 যেভাবে অঙ্কগুলো করেছি সেভাবে আগে বের করে নিতে হবে, তারপরে আরও 3 জন আমাকে তখন যোগ করতে হবে। তো দেখো আমি কি করে করছি। 3 নম্বরের অঙ্কটা দেখো, গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত কত? 9:2। তো গান করতে পারা শুধু ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহারটা আমরা বের করে নেব। গান করতে পারা ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহারটা কত হবে? দেখো এখানে 9 আর 2 যোগ করলে কত হয়? 11। তো গান করতে পারা ছাত্রের অনুপাতটা কত ছিল? 9 ছিল, তাহলে 9 কত হবে? 11। এটা হলো গান করতে পারা। আর এবার যদি আমরা দেখি যে নাচ করতে পারা ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহার, তাহলে নাচ করতে পারায় ছাত্রের অনুপাতটা ছিল 2, তাহলে 2/11। এবার আমাকে টোটাল কত বলেছিল? 143 জন, তাহলে 143 জনের মধ্যে বের করতে হবে। 143 জন ছাত্রছাত্রীর মধ্যে গান করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? এটা যদি আমি 11 দিয়ে কাটি, 11কে 11, এটা 11 1কে 11, তাহলে 3 বাকি থাকলো, 3 11 33। 13কে যদি 9 দিয়ে গুণ করা হয় তাহলে 13 9 হয় 117। এটা 143 জন ছাত্রছাত্রীর মধ্যে গান করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়ে গেল। এবার 143 জন ছাত্রছাত্রীর মধ্যে নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা কত? 143 ইন্টু কত? 2/11। এখানে 11কে আমি 143 দিয়ে কেটে 13 পেয়েছি, তাহলে এখানেও পাবো 13। তাহলে 13 দ্বিগুণে কত হবে? 26। তাহলে এখানে 117 জন, এখানে হলো শুধু 26 জন। এবার আমাকে কি জানতে চেয়েছিল? আমাকে বলছে যে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, আরও 3 জন ছাত্রী এবার গান করতে এসছে, তাহলে এবার লিখে দিই যে আরও 3 জন ছাত্রী গান করতে এলে ছাত্রীর সংখ্যা হবে, তাহলে এখানে আমি ছাত্রছাত্রীর সংখ্যা কত পেয়েছি? 117, তার সঙ্গে 3 যোগ, তাহলে কত হবে? 120 জন। এটা
আরও 3জন ছাত্রী গান করতে এলে আমি 120 জন টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা পেয়ে নিলাম যারা গান করতে এসছে। এবার আমাকে জানতে চেয়েছিল কি যে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতটা কত। তাহলে এবার লিখে দাও, অতএব গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত হলো তাহলে গান করতে পারা কত ছিল 120 অনুপাত নাচ করতে পারা কত ছিল 26। তাহলে এটাকে যদি কাটো 2 দিয়ে যদি কাটো তাহলে 6 দুগুণ 12, একটা শূন্য নামলো, এখানে 13 দুগুণ 26, তাহলে আর তো কাটাকাটি যাবে না, তাহলে 60 অনুপাত 13। বুঝতে পেরেছ? এবার 5 নম্বর অঙ্কটা দেখো, বলছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। দেখো এই যে বলেছে আরও 60 মিলিলিটার জল মেশালে, তাহলে আরও কথাটা আমি এই 4 নম্বরের অঙ্কের মতো করব, পরে যোগ করব। আগে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটল কতটা আছে সেটা বের করে নিই, ঠিক আছে। দেখো ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত বলো, 1:3। ডেটল জলে জল ও ডেটলের অনুপাতটা বের হলো 1:3। তাহলে ডেটল জলে জলের আনুপাতিক ভাগহারটা এবার আমাকে বের করতে হবে। জলের আনুপাতিক ভাগহার, এটার প্রত্যেকটা বের করে নিলে অঙ্কটা করতে সোজা হয়। তাহলে দেখো এদের যোগ করলে কত হয় 4, তাহলে 4টা নিচে হবে, আর যেহেতু এখানে জলের পরিমাণটা ছিল 1, তাহলে 1-এর 4। এবার ডেটল জলে মানে ডেটল গুলেছে জলের সঙ্গে ডেটল দিয়েছে, দিয়ে ডেটল জল ওটাই তৈরি হয়েছে, তো ওই ডেটল জলে জলের পরিমাণটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে তার জন্য আমি তাদের আনুপাতিক ভাগহার বের করলাম। এবার ওই ডেটল জলে ডেটলের আনুপাতিক ভাগহারটা কত, ঠিক আছে, ডেটলের আনুপাতিক ভাগহার। তাহলে ডেটলের পরিমাণটা এখানে কত ছিল 3, তাহলে 3-এর 4 অংশ, ঠিক আছে। এবার আমাকে মোট কত বলেছিল, মোট বলেছিল 240 মিলিলিটার। তা আমি লিখে নিচ্ছি, দেখো 240 মিলিলিটার ডেটল জলে জলের পরিমাণটা তাহলে কত হবে, 240 ইন্টু জলের আনুপাতিক ভাগহার ছিল 1/4, তাহলে 1/4, 4-1-কে 4, 4-6 24, একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 60-1-কে কত হবে 60 মিলিলিটার, যেহেতু এটা মিলিলিটার দিয়ে দিয়েছে মিলিলিটার। আর 240 মিলিলিটার ডেটল জলে ডেটলের পরিমাণটা কত হবে, 240 ইন্টু ডেটল কত ছিল 3-এর 4, তাহলে 4-1-কে 4, 4-6 24, একটা শূন্য বসে দাও, 3-6 18, 180 মিলিলিটার, ঠিক আছে। তাহলে এবার আমার কি জানতে চেয়েছে, বলেছে আরও 60 মিলিলিটার যদি জল মিশায় তাহলে নতুন আমার অনুপাতটা কত হবে। তা আমি লিখি যে 60 মিলিলিটার জল মেশালে, দেখো আরও 60 মিলিলিটার জল মেশালে নতুন জলের পরিমাণটা কত হবে। জল আমার ছিল 60, তাহলে আরও 60 মিশালাম, তাহলে 60 কত হয়ে গেল 120 মিলিলিটার। বুঝতে পেরেছো? এবার আমাকে জানতে চেয়েছিল যে কি বলেছে এখানে, দেখো যে জল মিশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। তাহলে অতএব নতুন ডেটল জলে, যেহেতু আমি আরও জল মিশালাম তাহলে এটা নতুন করে ডেটল জল হয়ে গেল, নতুন ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত বলো, এখন আছে কত, এটা নতুন জলটা কত পেয়েছি 120, আর ডেটলটা কত ছিল 180, একটা শূন্য কেটে যাও, যদি 6 দিয়ে কাটি 6 দুগুণে 12, 3-6 18, তাহলে 2:3। ওকে, নেক্সট দেখো 6 নাম্বার কি বলছে। বলছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন। তাহলে তার মাসিক আয়টা কত ছিল বলো, মাসিক আয় ছিল 24,750 টাকা। 6 নম্বরের অঙ্ক, মাসিক আয়
24,750 টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া দেয় কত টাকা? বাড়ি ভাড়া দেয় শুধু 750 টাকা। তাহলে এখন আর অবশিষ্ট টাকাটা কত থাকলো সেটা আমি আগে বের করে নিই। অবশিষ্ট টাকা, আচ্ছা এটা তাহলে 6 হবে। অবশিষ্ট টাকা থাকে 24,750 মাইনাস 750 সমান কত হবে? শুধু 24,000 টাকা, তাই তো? 24,750 থেকে 750 বাদ দিয়ে দিলে 24,000 টাকা। এবার আমাকে কি বলেছে যে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার খরচের অনুপাতটা দিয়েছে, সেটা আমি লিখে নিচ্ছি। সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাতটা কত বলেছিল? 3:1। তাহলে 24,000 টাকার মধ্যে সংসার খরচ কত টাকা চালান সেটা আমাকে বের করতে হবে। দেখো 24,000 টাকার মধ্যে সংসার খরচ চালান 24,000 ইন্টু সংসার খরচ কত ছিল বলো? 3। তাহলে 3 আর সংসার খরচের আনুপাতিক ভাগহারটা তাহলে কত হতো বলো? 3/4। তাহলে 3/4, 4 একে 4, 4 6 24, দুটো শূন্য, 3টে শূন্য বসিয়ে দাও। তাহলে 3 6 কত? 18,000 টাকা। ঠিক আছে, 24,000 টাকার মধ্যে সংসার খরচ চালান তিনি 18,000 টাকা। তাহলে নেক্সট দেখো 7 নম্বর বলছে, 7 নম্বরে কি জানতে চেয়েছে? বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছর 74,350 টাকার সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধতে ও পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে এত অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছে, তাই তো? দেখো এখানে সরকারি অনুদান পেল কত টাকা? 74,350 টাকা। চাঁদা আদায় করলো 4,350 টাকা ও কাগজপত্র বিক্রি করে পেল 1,350 টাকা। তাহলে মোট কত টাকা হলো সেটা আমাকে বের করতে হবে। তাহলে মোট টাকা হলো, দেখো এগুলো আমাকে যোগ করতে হবে, তো এগুলো যোগ করে আমার মোট হবে 80,000 টাকা। মোট হলো 80,000 টাকা। এবার এইগুলো কি করেছিল? নতুন বই কিনতে, পুরনো বই বাঁধতে ও পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে, তাই তো? আমি এদের অনুপাতটা লিখে নিচ্ছি। দেখো নতুন বই কিনতে, পুরনো বই বাঁধতে ও পাঠাগারের কর্মচারীদের বেতনের অনুপাতটা কত বলেছিল? 15:3:2। এবার 80,000 টাকার মধ্যে আমাকে শুধু এখানে জানতে চেয়েছে যে কত টাকার নতুন বই কেনা হয়েছিল। শুধু নতুন বই কেনা, পুরনো বই বাঁধা, পাঠাগারের কর্মচারীদের কত করে বেতন দেবে সেগুলো কিন্তু জানতে চাইনি, যেহেতু এখানে 3টে অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে আমাকে একটাই জানতে চেয়েছে যে নতুন বই কিনতে কত টাকা লেগেছিল। তাহলে 80,000 টাকার মধ্যে নতুন বই কেনা হয়েছিল কত টাকার বলো? 80,000 ইন্টু, আচ্ছা নতুন বইয়ের সংখ্যাটা কত ছিল, অনুপাতটা কত ছিল? 15। তাহলে 15 এদের যোগ করলে কত হবে? 15 আর 3 18, 18 দিয়ে কত হয় বলো? 20। তাহলে হলো 20। একটা শূন্য কেটে দাও, 2 একে 2, 4 2 8, তাহলে বেঁচে থাকছে আমার 3টে শূন্য, বসিয়ে দাও। আচ্ছা 4 15 কত হয়? 60, 60-এর সঙ্গে 3টে শূন্য মানে 60,000 টাকা, তাই তো? অতএব 80,000 টাকার মধ্যে নতুন বই কেনা হয়েছিল কত টাকার? 60,000 টাকার। বুঝতে পেরেছ? আরেকটা দেখো, বলছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1,050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে এত অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন করে বসবেন সেটা আমাকে দেখাতে বলেছে। তো 3টি হল ঘরের অনুপাত কত সেটা লিখে নিচ্ছি। 3টি হল ঘরের অনুপাত, 3টি হল ঘরের অনুপাত কত? 11:3:3:1:2। ঠিক আছে, দেখো এই 3টি হল ঘরের যে অনুপাতটা পেয়েছি, তো আমাকে এদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে হল ঘরের আনুপাতিক ভাগহারটা বের করতে হবে। তো আনুপাতিক ভাগহার বের করার জন্য আমাকে এগুলোর আগে যোগ করতে হবে। তাহলে 11
যোগ 3 যোগ এটা দেখো 3 দুগুণে 6, 6 এর 1 কত হয় 7 এর 2। তাহলে এটা যদি আমি করতে যাই তাহলে 2 লসাগু হলো, 2কে 11 দিয়ে ডাইরেক্ট গুণ হয়ে যায় 22 প্লাস 3 দুগুণে 6 প্লাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে যদি 7 গুণ করা হয় তাহলে 7 পাবো। 22 আর 6 কত হয় 28, 28 আর 7 35, তাহলে 35-এর 2। আমি এটা কত পেলাম 35-এর 2। ঠিক আছে, এটা মনে রাখো যে 35-এর 2 পেয়েছি আনুপাতিক ভাগাহারটা। তো 150 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবেন তাহলে কতজন 150 ইন্টু প্রথম হল ঘরের অনুপাতটা কত ছিল 11, তাহলে 11/35-এর 2 নাকি 35-এর 2। তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে 1050 ইন্টু 11, 35টাকে যদি আমি উল্টে দিই তাহলে হবে 2-এর 35। এই 35/2কে আমি উল্টালে হবে 2-এর 35। দেখো 35 5 দিয়ে যদি এটা আমি কাটি তাহলে 5 7 35, এটা 5 দুগুণে 10 আর 5 1-কে 5, 0 করতে 0, 7 দিয়ে 7 1-কে 7, 3 7 21, একটা 0 থাকলো, তাহলে 30 দুগুণে কত হয় 60। মানে 60কে যদি এবার 6 দিয়ে গুণ করা হয় তাহলে কত পাবো বলো, 60কে 6 দিয়ে গুণ করলে 660 জন। এটা আমাদের হলো প্রথম হল ঘরে বসবে। তারপরে দ্বিতীয় হল ঘরে কতজন বসবেন তা আমি এখানে তোমরাকে রাপে কাটাকাটিটা করে দেখাচ্ছি। দেখো 1050 জনের মধ্যে কতজন বলো, দ্বিতীয়তে ছিল কত 3, তাহলে তিনের কত হবে বলো 35-এর 2। যেহেতু আমি আনুপাতিক ভাগটা এই যে যোগ করে কত পেয়েছিলাম 35-এর 2, তাহলে এটাকে যদি আমি এবার উল্টে দিই তাহলে 1050 ইন্টু 3 ইন্টু এটা কত হবে 2-এর 35, 35কে এটা দিয়ে কাটলে আমি কত পেয়েছি 210। তাহলে 210কে যদি আমি 2 দিয়ে গুণ করি, আচ্ছা 35কে 7 দিয়ে 5 দিয়ে কেটেছিলাম 210 পেয়েছিলাম, এখানে 7 পেয়েছিলাম, 7 দিয়ে যদি আবার কাটি তাহলে 3 7 21, 30 পেয়েছিলাম। মানে 35কে 30 দিয়ে গুণ করলে 1050 হয়, তাহলে 30কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 90, 90কে 2 দিয়ে গুণ করলে কত হবে 180। তাহলে দ্বিতীয় ঘরে কত বসেছিল 180 জন। আমার এখানে জায়গা নেই তাই আমি এভাবে করলাম, তোমরা এখানে করে নিবে। এবার দেখো তৃতীয় হল ঘরে কত বসেছিল, তৃতীয় হল ঘরেও 1050 জনের মধ্যে কত ওর অনুপাতটা কত ছিল 3 × 1 = 2। তো 3 × 1 = 2 মানে 3 দুগুণা 6 আর 1 7, তাহলে 7-এর 2, তাই তো বাই কত পেয়েছিলাম 35-এর 2। তাহলে এটা যদি আমরা উল্টে দিই তাহলে 1050 ইন্টু 7-এর 2 অনুপাত কত হবে বলো 2-এর 35, 2 2 কেটে দাও, 7 1-কে 7, 5 7 35। আমি একবারে বেসিক লেভেল থেকে করাচ্ছি কিন্তু, ঠিক আছে, আমি এখানে একবারেই কেটে দিতে পারতাম 2 2, তোমরা যেন বুঝতে পারো তাই আমি এরকম করে করলাম। এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দুগুণে 10, 5 1-কে 5, 0 করতে 0, তাহলে কত পেলাম 210 জন। ঠিক আছে, তাহলে 150 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবেন কত 180 জন, দ্বিতীয় হল ঘরে বসবেন কত 210, আচ্ছা সরি 150 জনের মধ্যে আমাদের বসবে প্রথম হল ঘরে 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন এবং তৃতীয় হল ঘরে 210 জন। বুঝতে পেরেছ? তোমরা এইরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।